আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার টোটাল যে তিনটা বিসিএস দিলাম সেই তিনটা বিসিএস এর জার্নিটা শেয়ার করব। আমি জানি যারা হয়তো এই জার্নিগুলো শেয়ার করে তাদের ম্যাক্সিমামেরই সাকসেস থাকে, যে তারা হয়তো সবগুলাতেই পাশ করেছে বা সবগুলা প্রিলি তাদের ক্র্যাক করা হয়ে যায় বা এরকম কিছু। বাট আমার স্টোরিটা একদমই তেমন না। কারণ একে তো হচ্ছে যে আমি হয়তো বিসিএস এর জন্য ওরকম এফোর্ট দিতেই পারি নাই, যেই কারণে আমার প্রিলি পাস হয় নাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই। বাট আমি বলবো যে ডেফিনেটলি সেখানে আমারই ল্যাকিংস বেশি ছিল, আর বাকিটা হয়তো আমার জন্য সেটা ভালো ডিসিশন হয় নাই, সেই জন্যই হয় নাই। সো আমি প্রথম বিসিএস পেয়েছিলাম হচ্ছে 46 বিসিএস, যেটা আমার ইন্টার্নশিপের সময় ছিল। ইন্টার্নশিপ আমি শুরু করেছি নভেম্বরের দিকে, আর 46 বিসিএস মেবি মার্চ এপ্রিল এরকম একটা সময় ছিল, আমার এক্স্যাক্টলি খেয়ালও নাই যে কবে ছিল। তো আমার একটাই প্রবলেম যে আমি যখন ডিউটি করি তখন আমি অনেক বেশি ইনভলভ হয়ে যাই সেই ডিউটিটাতে। সো আমি প্রথম আমার ইন্টার্নশিপ শুরু করেছিলাম সার্জারি দিয়ে, 3 মাস সার্জারি ছিল। আমি দেখা যেত যে আমার রাত দিন সার্জারি ডিপার্টমেন্ট আর ওটিতেই চলে যেত, কারণ আমাদের ইমার্জেন্সি ওটি থাকতো। সপ্তাহে 2 দিনের মতন ওটি থাকতো, দেখা যেত যে ভোর পর্যন্ত আমি ওটিতে, তারপরের দিন আবার আমি ওয়ার্ডে, এভাবেই চলতো। সো টোটালি ডেডিকেটেড, পড়াশোনার কথা খুবই কম চিন্তা করতে পারতাম। মাঝে মধ্যে যদি মনে হতো যে আরে সামনে তো বিসিএস, সো পড়তে হবে, তখন জাস্ট পড়তাম। বাকি টাইম দেখা যেত যে সেভাবে পড়াই হচ্ছে না, এতটা ইনভলভ ছিলাম। সার্জারি শেষ করলাম, তারপরে গাইনি শুরু করলাম। গাইনিতে এসেও একই ব্যাপার, কারণ গাইনিতে তো কাজ আরো বেশি। তখন আমি আরো বেশি দেখা যায় ওয়ার্ডের কাজে ইনভলভ হয়ে গেলাম। বিসিএস এর জন্য যে টাইম বের করে পড়বো সেটা আমি প্রায়োরিটাইজ করি নাই। ডেফিনেটলি আমি এটা বলবো না যে কেউ ইন্টার্নশিপের সাথে পড়তে পারে না, কেউ যদি প্রায়োরিটাইজ করে ডেফিনেটলি সে পড়তে পারবে, বাট আমি পার্সোনালি পারি নাই। আমি অনেক বেশি প্রায়োরিটি দিয়েছিলাম আমার কাজটাকে, আমার ইন্টার্নশিপের সময়টাকে, যে কারণে আমি আর পরে পারি নাই। আর আমি মনে করি যে পার্সোনালি আমি কিছুটা অলস টাইপের, যে কারণে অনেক বেশি সারাদিন আমি কাজই করব তারপরে এসে পড়বো, আমার দ্বারা আসলে ওইটা সেভাবে হয় না, বা আমি লং টার্মের জন্য সেটা করতে পারি না। আমি সবসময় ব্যালেন্স মেনটেন করে চলতেই পছন্দ করি, যে কারণেই হয়তো আমি পারি নাই 46 বিসিএসটা, প্রিলিটাই ক্র্যাক করতে পারি নাই। কারণ আমি বলবো না যে আমার প্রিপারেশনও 100% ছিল, আমি 100% প্রিপারেশনই নিতে পারি নাই, তারপরে তো বিসিএস ক্র্যাক করা। সো 46 বিসিএস এর প্রিলিটার জন্য আমি মোটামুটি অনেকদিন ধরেই পড়ছিলাম, সার্কুলারের পর থেকে বা সার্কুলারের আগে থেকেও আমি চেষ্টা করেছিলাম পড়ার জন্য। কিন্তু কখনোই আমি সেভাবে পড়তে পারি নাই যেটার জন্য আমার একটা প্রিপারেশন 100% বা অ্যাটলিস্ট 80%ও হবে, আমি 80%ও প্রিপারেশন নিতে পারি নাই। তারপরে আমি বসেছিলাম। মোটামুটি কয়টা দাগিয়েছে না দাগিয়েছে আমার আসলে এগুলো মনে নাই। সেবার আমি প্রিলি ক্র্যাক করতে পারি না, ইভেন এরপরে এক্সট্রা মনে হয় নিয়েছিল, সেটাতেও আমি ক্র্যাক করতে পারি না, আমি জানতামই আমি পারবো না। সো কেউ যদি আমার এই ভুল থেকে শিক্ষা নিতে চান, যারা অ্যাটলিস্ট এখন ফাইনাল ইয়ার বা ইন্টার্নশিপে আছেন, আমি বলবো যে ফাইনাল ইয়ারের পরের যে টাইমটা থাকে ইন্টার্নশিপ শুরু হওয়া, সেই টাইমটা কেউ যদি মনে করে যে আমি একটু কাজে লাগাতে চাই, আমার লাইফে বিসিএসটা এতটাই প্রায়োরিটি, তাহলে আমি বলবো যে অবশ্যই এই টাইমটা কাজে লাগাবেন। আমাকে অনেকবার বলেছিল, মামুনি আমাকে অনেকবার বলতো যে ওই টাইমটা পড়ার জন্য, কিন্তু পার্সোনালি আমি পারি নাই পড়তে ওই সময়টা। আমার কেন যেন পরীক্ষাটা কাছাকাছি না আসলে পড়া হয় না। এটা ভালো দিক না, আমি বলবো এটা অবশ্যই আমার খারাপ একটা দিক। এরকম হলে সমস্যাই আসলে, যদি অল্প টাইমে কারো পড়ার অভ্যাস না থাকে তাহলে এরকম একটা স্বভাবের জন্য সে অনেক বেশি ভুগবে। সো সেই জন্য আমি বলবো যে আপনারা যদি পারেন, যদি প্রায়োরিটি দিয়ে থাকেন বিসিএসটাকে, ফাইনাল প্রফের পরে যে টাইমটা পাবেন সেই সময়টা কাজে লাগানোর চেষ্টা করবেন, কারণ তখন ইন্টার্নশিপও থাকে না, স্পেশাল কোনো কাজও থাকে না। ডেফিনেটলি ঘুরতে হবে, মজা তো করতেই হবে লাইফে, কোথাও যদি ট্যুর দেওয়া থাকে ট্যুর দেবেন, কিন্তু তারপরেও দেখা যায় অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম থাকে, সেই সময়টা চেষ্টা করবেন কাজে লাগানোর জন্য। আর ইন্টার্নশিপের সময় আমি বলবো যে কাজটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট একটা নির্দিষ্ট লেভেলে কাজ করার ক্যাপাবিলিটিটাও অর্জন করতে হবে। অবশ্যই ইন্টার্নশিপের সময় কাজে লাগানো উচিত, সেখানে যে জিনিসটা শেখার আছে নিজের ডিউটি আওয়ারে কাজ করা, সর্বোচ্চ পরিমাণ শেখার চেষ্টা করা উচিত। কিন্তু ওভার টাইম করে দেওয়া বা অন্যদের কাজ করে দেওয়া বা শুধুই সারাদিন রোগী নিয়েই চিন্তা ভাবনা করা, ওয়ার্ড নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলোর কোনো দরকার নেই। সো এটা হচ্ছে আমি আমার 46 প্রিলি ফেল করার পরে যে জিনিসটা রিয়েলাইজ করেছি, যে অ্যাকচুয়ালি আমি যদি এখন যারা আমার ওই অবস্থাতে আছে তাদেরকে কিছু বলতে চাই, তাহলে ডেফিনেটলি এটাই আমি সাজেস্ট করব। আর এরপরে আমি 46-এর পরে 47-এর জন্য পড়া শুরু করি। ঠিক সাথে সাথে তো আর শুরু করি না, কারণ 46 হয় না, তারপরে দেখা যায় যে অনেকদিন একটা গ্যাপ থাকে, ইন্টার্নশিপ আমি শেষ করি, তখনও দেখা যায় সেরকম বেশি একটা পড়াশোনা করা হয় না। বলা যায় সেটার পর থেকে ইন্টার্নশিপের সময় আমার বোঝা হয়ে যায় যে আমি ইন্টার্নশিপের মধ্যে আসলে পড়তে পারবো না। আমার ইন্টার্নশিপের সময় দেখা যাবে যে এটা সেটা করতে করতেই চলে যাবে, বা
আমার ডিউটি করতে করতে চলে যাবে। সো তখন আমি আর ওভাবে ধরি না যে আমার ইন্টার্নশিপের মধ্যে বিসিএস এর জন্য পড়তে হবে। আমি তখন জাস্ট ভাবতাম যে ওইটা শেষ করলে হয়তো আমি জানুয়ারিতে এফসিপিএস দিব, তখন এফসিপিএস এর জন্য পড়া শুরু করবো আমি লাস্টের দিকে। কিন্তু পরবর্তীতে আমি জানুয়ারিতে এফসিপিএস এ বসতেও পারি না, সেটা আলাদা স্টোরি। সো যেটা হয় যে পরে যখন আমার ইন্টার্নশিপ শেষ হয়, তারপরে আমার বিয়ের প্রোগ্রাম হয়, সেখানেও অনেকটুকু টাইম চলে যায়। সবসময় মাথার মধ্যে একটা প্রেশার তো থেকেই যায় যে 47 বিসিএস সামনে, কারণ মোটামুটি 2025-এর শুরু থেকে 47 হবে হবে সেরকমই করতে থাকে। তো যাই হোক, শুরু থেকে 47-এর জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। আর জানুয়ারি থেকে আমি সাথে এফসিপিএস এর প্রিপারেশনও স্টার্ট করেছিলাম, কারণ এফসিপিএস বা যে কোনো ধরনের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইজ মাই ড্রিম। বিসিএস আমার ড্রিম ছিল না, কিন্তু একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আমার হবে। আমি একটা না, আমি অলওয়েজ চেয়েছি যে আমার মাল্টিপল পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকবে, আমি আমার সাবজেক্টটা সম্পর্কে ভালোভাবে জানবো, আমি একজন খুব ভালো একজন প্রফেশনাল হিসেবে কাজ করব, সেটা আমার সবসময় ইচ্ছা। তো সেই জন্য পোস্ট গ্রাজুয়েশন অলওয়েজ আমার কাছে প্রায়োরিটি পেয়েছে। সেই জন্য আমি পারি নাই যে আমি জুলাই দিব না, আমি বিসিএস এর জন্যই পড়ি, আমি সেই অপশনটা নিতে পারি নাই। আমি জুলাইয়ের জন্য প্রিপারেশন শুরু করি। তো তখন আমি একসাথে বিসিএস আর এফসিপিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, যেটা ডেফিনেটলি অনেক টাফ ছিল। এই জার্নিটা তো আমি মোটামুটি আপনাদের সাথে অনেকগুলো ভিডিওতেই শেয়ার করেছি। যতটুক না টাফ ছিল ওইটা ব্যালেন্স করা, অ্যাকচুয়ালি তার থেকে বেশি টাফ ছিল যখন ব্যাক টু ব্যাক আমার এক্সাম পড়ে যায়, সবই যখন জুলাই চলে আসে, সেটা সবচেয়ে বেশি কঠিন অবস্থা ছিল। যে 47 বিসিএস এতটাই পিছিয়ে গেল যে মাঝখানে 48-এর প্রিলি রিট, তারপরে ভাইবা সবই হয়ে গেল। সো প্রিলি ডেটটা পড়লো হচ্ছে 18 জুলাই, আর আমার এফসিপিএস এর পার্ট 1 ছিল হচ্ছে 3 জুলাই। তো তাও চলতো যে 2 সপ্তাহ আমি অ্যাটলিস্ট পড়ার সুযোগ পাবো, কিন্তু তারপরেও আমি আবার সিসিডি কোর্সে ভর্তি হওয়াতে আমার ওইটার এক্সাম পড়ে গেল হচ্ছে 11 জুলাই। সো জুলাই 2025 আমার জন্য খুবই মনে রাখার মতো একটা মান্থ হবে, কারণ সেই মান্থে আমি ব্যাক টু ব্যাক শুধু এক্সামে দিয়েছি। 3 তারিখ এফসিপিএস পার্ট 1, সেটার আগে আমি মোটামুটি 2 সপ্তাহ বিসিএস এর পড়া, সিসিডির পড়া সবকিছু বন্ধ রেখেছি যে আমার এখন এফসিপিএসটাই পড়তে হবে। হ্যাঁ, এটা খুবই ডিফিকাল্ট একটা ডিসিশন ছিল। যেমন প্রথম 2 সপ্তাহ যখন বাকি আমার এফসিপিএস হওয়ার, তখন ফার্স্ট 1 উইক হচ্ছে আমি অল্প অল্প বিসিএস পড়তাম, ম্যাক্সিমাম এফসিপিএস এর জন্য পড়তাম। আর লাস্ট 1 উইক আমি টোটালি এফসিপিএস এর জন্য পড়েছি, আমি একদমই বিসিএস এটা পড়ি নাই। এটা খুবই ডেঞ্জারাস একটা ডিসিশন ছিল, কারণ 18 তারিখে আমার এক্সাম, বাট আমি সেই মাসের শুরুর দিকটাতে আমি একদমই পড়ছি না আমার বিসিএস এর জন্য। সেটা খুবই ডিফিকাল্ট একটা ডিসিশন ছিল। বাট তারপরেও আমি যেটা বললাম যে পোস্ট গ্রাজুয়েশন অলওয়েজ আমার কাছে একটা ড্রিম ছিল, অ্যান্ড সেটার জন্য আমি একটুও এফোর্ট দিব না, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। তো সেই জন্যই আমি ভাবলাম যে এই একটা সপ্তাহ আমি এফসিবিএস পড়বো, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ আমার জন্য যেটা ভালো রেখেছেন সেটাই আমার সাথে হবে। সো আমি এরপরে ওই 1 সপ্তাহ পরে এফসিপিএস দিই, আলহামদুলিল্লাহ আমি পার্ট 1 ক্র্যাক করি। আমি আমি মনে করি যে হয়তো আমি জানুয়ারি থেকে 100% দিতে পারি নাই, বাট ওই একটা সপ্তাহ আমি যতটুক দেওয়া যায় নিজের ক্যাপাবিলিটি থেকে আমি চেষ্টা করেছি যে শুধুমাত্র এফসিপিএসকে 100% দেওয়ার জন্য, অ্যান্ড আই ওয়াজ স্যাটিসফাইড উইথ মাই এফোর্ট। বাকিটা আসলে আল্লাহর উপরে ছাড়া ছাড়া কোনো ওয়ে তো ছিলই না। তারপরে সিসিডির এক্সামের আগে আমি খুব বেশি ওরকম ভাবে পড়তে হয় নাই, কারণ সিসিডিটা এই দুইটার তুলনায় অনেক ছোট একটা এক্সাম ছিল। তারপরেও আগের 2-3 দিন দেখা গিয়েছে যে ওইটার জন্য পড়তে হয়েছে। তারপরে ফাইনালি 11 তারিখ ওই এক্সাম শেষ হওয়ার পরে আমি 48 বিসিএস এর প্রিলি বা রিটেন যেটাই বলেন সেটার জন্য পড়ার, সোললি সেটার জন্য পড়ার সুযোগ পেয়েছি। এটা একটা খুবই রিলিফ মোমেন্ট ছিল একটুর জন্য, যে অ্যাটলিস্ট এখন আমার একটা গোল, এখন আমার হাজারটা জিনিস পড়া লাগবে না, এখন আমার একটু সিসিডির জন্য, একটু এফসিপিএস এর জন্য, একটু বিসিএস এর জন্য পড়া লাগবে না, আমি এখন শুধু বিসিএস এর জন্য পড়তে পারবো। সেটাই আমার কাছে একটা রিলিফ ছিল। তারপরে টাইম এত কম, ওই একটা সপ্তাহ যতটুকু আমি যতগুলো দিনই পেয়েছি বিসিএস এর জন্য, ওই টাইমটাও আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। আমি সবসময় মনে করি যে একটা এক্সামের জন্য যদি আমি 100% দিই, আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড থাকবো, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি মনের ওই জোরটা পাবো যে আমি দোয়াটা করতে পারবো যে আমি যেন একটা ভালো রেজাল্ট আশা করি। কারণ আমার কাছে মনে হয় যে আমি কেন এটা চাবো যেটার জন্য আমি এফোর্ট দিই নাই, আমি আগেই কিভাবে চাচ্ছি। সো 48 প্রিলির জন্য 1 সপ্তাহ পড়ার পরে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিলাম। পরীক্ষার হলে বসে আমার শুধু একটা জিনিসই মনে হচ্ছিল যে আমার যা করার ছিল আমার করা শেষ, আমার এখানে আর কিছুই করার নাই। এখন আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেন সেটাই আমাকে দিবেন। সো আলহামদুলিল্লাহ আমি প্রিলিটাও পাশ করি। এরপরে আমার ভাইবা থাকে আগস্টে। আমার ভাইবা একদম শুরুর দিকেই হয়ে যায়, অ্যান্ড ভাইবা বিসিএস এর ভাইবা যে দিয়েছে সে শুধু জানে যে এটা কি জিনিস। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, অ্যাজ এ ডক্টর, যে কোনো ডক্টর জীবনে হাজার হাজার ভাইবা দেয়, অনেক অনেক ভাইবা দেয়। প্রতিটা আইটেম, কার্ড, টার্ম, প্রফ প্রত্যেকটাতে অনেক ভাইবা দেয়। কিন্তু বিসিএস এর ভাইবা ইজ এ ডিফারেন্ট থিং।
যে কোনো কিছু ধরতে পারে, আমার জানা জিনিস ধরতে পারে, আমার না জানা জিনিস ধরতে পারে, এরকম একটা সিচুয়েশন এই ভাইবার মতন কোথাও দেখি না। এটা আমি সবাইকেই বলি যে যারা ছিল আমার সাথে ভাইবা বোর্ডে, প্রতিটা টাইম মনে হচ্ছে সবার চোখ মুখে শুধু ভয়, শুধু দুশ্চিন্তা, সবাই জাস্ট বিড়বিড় করে কোনো না কোনো দোয়া পড়ছে, এরকমের মধ্যে আসলে পরীক্ষা দিয়ে আসা। আর আলহামদুলিল্লাহ আমি এটাই বলবো যে আসলে আমার নলেজ বিসিএস নিয়ে খুবই কম। যারা অবশ্যই অনেক বছর ধরে প্রিপারেশন নেয় তাদের নলেজের কাছে আমার নলেজ কিছুই না। কিন্তু জাস্ট আল্লাহ আমার জন্য লিখে রেখেছিলেন এই বিসিএসটা, সেই জন্য আলহামদুলিল্লাহ আমি রেকমেন্ডেড হয়েছি। আদারওয়াইজ কখনোই আমার নলেজ নিয়ে আমি জীবনেও এটা নিয়ে আমি বাহাদুরি বা কিছুই দেখাতে পারবো না, কারণ আমি জানি আমার নলেজ কম এই ফিল্ডে। তো যাই হোক, এভাবে আলহামদুলিল্লাহ 48 বিসিএসটা তো রেকমেন্ডেড হলাম। এরপরে আমি চাই নাই যে আমি 47 বিসিএস দিব। সেপ্টেম্বরে ছিল, সেপ্টেম্বরের 19 তারিখে। আমার একদমই কোনো ইচ্ছা ছিল না। আমি খালি বলতাম যে ভাইবার পর থেকে আসলে আমি পড়তে পারি নাই, টু বি অনেস্ট। আমার পড়া হয়ই নাই ভাইবার পর থেকে, রেজাল্টের পরে তো আরোই হয় নাই। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম যে কি দরকার একটা ফেল করার জন্য শুধু শুধু একটা পরীক্ষা দেওয়া, যেখানে আমি চেষ্টাই করি নাই। আমি তো দোয়াই করতে পারবো না যে আমার যাতে এটাতে পাস হয়ে যায়। আমি কেন দোয়া করবো? আমি তো পড়তে পারি না। আমি আগেই বললাম যেটা, যে যখন আমি এফোর্ট দিতে না পারি তখন আমি সেটার জন্য চাইতে পারি না। তো সেই জন্য আমি আসলে দোয়াও করতে পারি না এটার জন্য। আর আমি জানতাম আমি এটাতে পাস করবো না, অ্যান্ড অ্যাকচুয়ালি কয়েকদিন আগে রেজাল্ট হলো, আমি পাসও করি নাই। এটার জন্য আমি দুঃখও পাই নাই। 46-এর জন্য টু বি অনেস্ট আমি দুঃখ পাই নাই, 47-এর জন্য আমি দুঃখ পাই নাই। 46 থেকে যে জিনিসটা শিখলাম যে লাইফে অ্যাকচুয়ালি এত বেশি অলস হলে হবে না। আর সবসময় একটা জায়গায় নিজের 100% না দিয়ে সবকিছু ব্যালেন্স করে পড়ালেখার জন্য টাইম বের করতে হবে। 48 থেকে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যে কারো যদি কপালে কিছু লেখা থাকে, আল্লাহ যদি তার জন্য সেটা চান, আসলে সেটা তার জন্য অনেক ইজি হয়ে যায় অ্যান্ড ইজিলি সেটা পেয়ে যায়। আর 47 থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে জীবনে আসলে অনেক কষ্ট করতে হবে। আর আমি জানি বিসিএসটা এমন একটা জিনিস যেটা অনেকের অনেক দিনের সাধনা থাকে, তারপরেও হয়তো হয়তো অনেক দেরি হয়ে যায় হতে, হয়তো অনেক বেশি ফেইলিউরের সামনে পড়া লাগে। আমি এটাই বলবো যে ধৈর্য ধরে রাখবেন, ইনশাল্লাহ আপনি আপনার যেইটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে এই বিশ্বাসটা রাখবেন যে সামনে যেটা আসবে সেটাতে আপনার জন্য আরো বেশি ভালো কিছু লেখা আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।